কার্বনিলে আমরা আজকে যে রিয়াকশনটা ডিসকাশন করব ইট ইজ কল্ড হ্যালো ফর্ম রিয়াকশন। হ্যালো ফর্ম রিয়াকশন হ্যালো ফর্ম রিয়াকশন তোরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিস। মেন যেটা এটা সম্বন্ধে বলা হয়ে থাকে হ্যালো ফর্ম রিয়াকশনে, যে একটা কিটোমিথাইল গ্রুপ হ্যালো ফর্ম রিয়াকশনে অংশগ্রহণ করে। কিটোমিথাইল গ্রুপ রিয়েজেন্ট কি দেওয়া হয়? হ্যালোজেন X2 এবং অ্যালকালি NaOH। এইটা হচ্ছে গিয়ে মেজর এই রিয়াকশনের রিয়েজেন্ট। এখন যদি এই রিয়াকশনের মেকানিজম সম্বন্ধে ডিসকাশন করা যায়, মনে কর আমি এরকম একটা মলিকুল নিলাম RCOCH3, যেখানে কিনা একটা কিটোমিথাইল গ্রুপ আছে, বেস আছে। রিয়াকশন কিভাবে যায় না, ওই একই নিয়মে আলফা হাইড্রোজেনটাকে খেয়ে নিয়ে কার্বন আয়ন তৈরি করে, which will undergo the formation of an enolate। তাহলে RCOCH2 তাহলে এরকম করে কি তৈরি হলো? একটা কার্ব অ্যানায়ন তৈরি হলো। এই কার্ব অ্যানায়নটা এই অ্যাটাক করলো, এই খুলে গেল, so it will get stabilized by this, so this is called enolate। যেমন করে আমরা অ্যালডোল রিঅ্যাকশনে পড়ে এসেছি। এবারে X2 তে অ্যাটাক করবে, এটা এই এলো, এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? RCOCH2X, মানে কার্বনিলের আলফা পজিশনে বেস ক্যাটালাইজড মনোহ্যালোজিনেশন হলো। কথাটাকে এইভাবে শোন, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। কি? কার্বনিলের আলফা পজিশনে বেস ক্যাটালাইজড মনোহ্যালোজিনেশন হলো। কোশ্চেনটা হচ্ছে, যেই মনোহ্যালোজিনেশন হলো এই মিথাইল গ্রুপটার, মানে এই কার্বনিলের আলফা পজিশনে এই যে মিথাইল, এই হাইড্রোজেনের অ্যাসিডিটি যা ছিল, যেই একটা হ্যালোজেন ঢুকে গেল, তখন এটা আরো অ্যাসিডিটি বেড়ে গেল। অ্যাসিডিটি ইনক্রিজেস। কেন না, এটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল, এর পাশে আবার একটা ইলেকট্রো নেগেটিভ হ্যালোজেন ঢুকে গেল, ফলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটি আরো বেড়ে গেল। ফলে অ্যালকালি রিঅ্যাকশনে যে আছে, সে সঙ্গে সঙ্গে সে কি করবে? সে ওখান থেকে আবার কার্বন আয়ন তৈরি করবে। দিস কার্বন আয়ন আবার কি তৈরি করবে না, তার করেসপন্ডিং এনোলেট O- ডবল বন্ড CHX। এ আবার কি অ্যাটাক করবে না, এই মাইনাসটা বা এই ইনোলেটটা আবার X এ অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে কি হবে? RCOCHXX। দেখ, আরো একটা X যেই ঢুকে গেল, এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি আরো বেড়ে গেল। ফলে বেস কি করবে? ওটাকে আবার খেয়ে নেবে। RCOC মাইনাস এখানে X2, সে কিনা আবার X এর উপরে অ্যাটাক করবে, এই। তাহলে কি তৈরি হলো? RCOCH3। এইটাই হচ্ছে বেস এবং হ্যালোজেন দিলে আলফা পজিশনে তিনটে হাইড্রোজেন ছিল, সেই তিনটে পরপর হ্যালোজেন দ্বারা সাবস্টিটিউট হবেই হবে। মানে একটা যদি হয়, রিঅ্যাকশন এখানে থামবে না, সে অটোমেটিক্যালি পরপর এসে এখানে এসে থামবে প্রথমে। তার কি কারণ না, একটা ঢুকে গেলে এর অ্যাসিডিটি আরো বেড়ে গেল, দুটো ঢুকে গেলে আরো বেড়ে গেল, ফলে ও একদম এই CH3 এখানে আসবে। যেই এটা হয়ে গেল, বেস আছে, ও এবারে আর কোন আলফা এইচ নেই, তাহলে ও কি করবে? কার্বনিলের বেসটা নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, RCO- এটা OH CH3 হলো, একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। O- টা অ্যাটাক করলো, CH3টা বেরিয়ে গেল, RC ডবল বন্ডেড OH প্লাস C- X3। এটা খুব গুড, ভালো লিভিং গ্রুপ, কারণ
নেগেটিভ চার্জটা তিনটে ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন দ্বারা স্টেবিলিটি পাবে। বেস মিডিয়াম এই কার্বক্সিলিক অ্যাসিড এই ফর্মে থাকতে পারে না, এটা হবে RCOO-, এটা হবে CH(X3). এই CH(X3) টাই কি আমাদের হ্যালো ফর্ম। এইটা হচ্ছে গিয়ে টোটাল রিঅ্যাকশনের মেকানিজম। এইটা এই যে স্টেবল মানে এই নেগেটিভ চার্জটা তিনটে হ্যালোজেন দ্বারা স্টেবিলিটি পায় বলেই এটা গুড লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়। দুটো থাকলে হতো না, সেই জন্যই অ্যাকচুয়ালি কিটো মিথাইল গ্রুপের কথা হয় বলা, কারণ এই মিথাইল মানে তিনটে হ্যালোজেন আছে, তিনটে হাইড্রোজেন আছে, ফলে তিনটে X ঢুকবে, ফলে CH3 টা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে স্টেবিলিটি পাবে। দুটো আলফা হাইড্রোজেন থাকলে দুটো X ঢুকবে, দুটো X কিন্তু এই মাইনাস চার্জটাকে যতটা স্টেবিলিটি করে সেই জন্য কিন্তু এই লিভিং গ্রুপটা বেরোতে পারে না। এটাই হচ্ছে বেসিক লজিক বিহাইন্ড দ্য টার্ম কিটো মিথাইল গ্রুপ। মানে মিথাইল গ্রুপ থাকলে তবেই CH3- টা স্টেবল হয় বলেই ওটা বেরিয়ে যায়। বেসিক বক্তব্য কিন্তু হচ্ছে গিয়ে এইটা। বেশ, তাহলে এবারে আমরা দেখি যে কিছু एग्जांपल দেখি, হ্যালো ফর্ম রিঅ্যাকশনের কিছু एग्जांपल আমরা দেখি। এখন দেখ তাহলে রিএজেন্ট কি ব্যবহার যে মানে করা হয় না, Cl2NaOH, Br2NaOH বা I2NaOH যেটা নেওয়া হয় তার উপরে ডিপেন্ড করে ক্লোরোফর্ম তৈরি হতে পারে, ব্রোমোফর্ম তৈরি হতে পারে বা আয়োডোফর্ম তৈরি হতে পারে। আচ্ছা, অল্টারনেট একটা রিএজেন্টের কথা আমরা বলতে পারি। NaOH এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া অ্যাকচুয়ালি NaOCl তৈরি হয়, বা KOHCl2 দিলে KOCl তৈরি হয়। কোন জায়গাতে Cl2NaOH এই রিএজেন্টটাকে উল্লেখ না করে NaOCl বা KOCl এই ধরনের রিএজেন্টের কথাও কিন্তু উল্লেখ করতে পারে। তো আমাদের তখন কিন্তু খুব ভালো করে ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। তখন রিঅ্যাকশন মেকানিজম কি হবে, একই রকমই। ধর RCOCH3 KOCl মানে কি OCl- বেসটাকে এই এখান থেকে প্রোটনটাকে খেয়ে নেবে, তাহলে RCOCH2 প্লাস কি হলো ClOH। এরকম দেখ এই মাইনাসটা Cl অ্যাটাক করবে, OH টা বেরিয়ে যাবে, এইভাবে রিঅ্যাকশনটা হয়। তাহলে RCOCH2Cl এরকম একই রকম রিঅ্যাকশনটা রিপিট হয়ে এখানে কি হবে RCOCCl3। এবারে বেস অ্যাটাক করবে, CCl3- টা বেরিয়ে যাবে। এবারে আর কোনো প্রবলেম হওয়া উচিত নয়। বেশ কিছু আমরা ক্লাসিক एग्जांपल আমরা দেখাই যে আমাদের মানে যেগুলো খুব দেয় পরীক্ষায়। প্রথমে দেখ এই মলিকিউলটার দেখ एग्जांपल, এইরকমই একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন, নিশ্চয়ই মানে দেখে চিনতে পারছি এটার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। এখানে আমাকে একের দাগে দিল NaOCl, দুইয়ের দাগে দিল H3O+, কি হবে? তাহলে NaOCl দেওয়া মানে এই কিটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে এখানে একটা হ্যালোফর্ম রিঅ্যাকশন হবে, সরি এটা কি বলবো ক্লোরোফর্ম রিঅ্যাকশন। তাহলে কি হবে CH3 যদি আমরা এক কথায় এবারে বুঝে যাই তাহলে কি হবে এই ডবল বন্ড C ডবল বন্ড ও, এটা কি হবে O- আর কি হবে CH Cl3, আর অ্যাসিড দিলে কি হবে এটা CH3 এই ডবল বন্ড C ডবল বন্ড OH, এই অ্যাসিডটা তৈরি হবে, প্লাস কি তৈরি হবে HCCl3। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইন দা সেন্স এইটাকে ভাষাতে চায় কি
যে অ্যাসিডটা তৈরি হলো তার স্ট্রাকচার কি এইরকম, এই ডবল বন্ড CO2H, এইটা হচ্ছে অ্যাসিডটার স্ট্রাকচার। এখন এই রকমই ডবল বন্ড তারপরে CO2H, এই অ্যাসিডের নাম হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অ্যাক্রাইলিক অ্যাসিড, ACRYLIC, অ্যাক্রাইলিক অ্যাসিড মানে CH2 ডবল বন্ড CH CO2H। অ্যাক্রাইলিক অ্যাসিডের এই পজিশনটা আলফা, এই পজিশনটা বিটা, এখানে কে আছে H আর H। তাহলে এই মলিকুলটা দেখ, অ্যাক্রাইলিক অ্যাসিডের বিটা পজিশনে দুটো H কে সরিয়ে গিয়ে কি আছে, যে দুটো মিথাইল আছে। এই অ্যাসিডটার নাম হবে বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড, বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড। পরীক্ষাতে খুব কোশ্চেন যায়, হাউ উইল ইউ কনভার্ট মেসিটাইল অক্সাইড টু বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড, বা তোকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, হাউ ক্যান ইউ কনভার্ট অ্যাসিটোন টু বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড। এইটা যদি অ্যাসিটোন থেকে বলে, অ্যাসিটোন থেকে এই মলিকুলটা তোকে করতে বললো, দেখ দুটো পসিবিলিটি, অ্যাসিটোনকে বেরিয়াম হাইড্রোক্সাইড সক্সলেট অ্যাপারেটাস ডিস্টিল করলে কি পাবি মেসিটাইল অক্সাইড, তাকে হ্যালোফর্ম রিঅ্যাকশন করলে কি পাবি বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড। বা কেউ এটাও বলতে পারিস, একটু চিন্তা কর, অ্যাসিটোনের উপরে ডাইরেক্ট যদি এই ম্যালোনিক অ্যাসিড আর পিরিডিন দিয়ে যদি নোভেনাজাইন রিঅ্যাকশন করিস, তখনও কিন্তু এই মলিকুলটা তৈরি হতে পারে। এইটাই হচ্ছে থার্ড সেমিস্টারের বিউটি। এত কিছু পড়া হবে, একটার সঙ্গে একটা রিঅ্যাকশনকে কোরিলেট করতে হবে, একটা জায়গাতে সাইমেলটেনিয়াসলি দুটো তিনটে ডিফারেন্ট জায়গার রিএজেন্ট কিন্তু মার্জ করানো থাকবে, তোকে সেটা দেখে বুঝতে হবে যে কোন রিএজেন্টটা আমাকে কাজে লাগাতে হবে বা এই ট্রান্সফরমেশনটা আমি কিভাবে করতে পারি। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট আমরা পড়লাম যে হাউ টু প্রিপেয়ার বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড। আচ্ছা, এবারে আরো দু একটা एग्जांपल দেখ, एग्जांपल গুলো কুইক একই রকমই, সেগুলো দেখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ধর এরকমই আছে সাইক্লোপ্রোপেন মিথাইল সাইক্লোপ্রোপাইল কিটোন। তাহলে এখানে আমাকে একের দাগে KOCl, দুইয়ের দাগে দিল H3O+। তাহলে কি হবে সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড, আর ওই দিকটা কি হবে CHCl3। এরকমই মনে কর আমাকে বললো যে বাইফিনাইল থেকে কিভাবে অ্যাপ্লিকেশনটা দেয়। বাইফিনাইল থেকে আমাকে বললো কিভাবে বাইফিনাইল 4 কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। মানে বাইফিনাইলের এখানে কি করে CO2H গ্রুপ ঢোকাবে। ডাইরেক্টলি CO2H গ্রুপ ঢোকাতে পারবো না, প্রথমে কি করতে হবে, এই মলিকুলটা তৈরি করতে হবে। বাইফিনাইল থেকে এই পজিশনে COCH3 গ্রুপ ইন্ট্রোডিউস করতে হবে, মানে অ্যাসাইল গ্রুপ। উচ্চ মাধ্যমিকে পড়েছিস ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া, আমরা এই সেমিস্টারেই পড়ব। CH3 COCl আর অ্যানহাইড্রাস AlCl3 দিলে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন এইখানে ঢুকে। এখানে ঢুকে কেন সেটা পরে পড়ব, ওই চ্যাপ্টারে পড়ব। তাহলে এখানে ঢুকে গেল। এবারে দেখ এইটার উপরে খুব সহজেই Br2NaOH দিলেই, যেমন হ্যালোফর্ম রিঅ্যাকশন করলেই আমরা এই মলিকুলটা পেতে পারি। ঠিক একই রকম ভাবে আমাকে এখন যদি বলে যে ন্যাপথালিন থেকে কিভাবে ন্যাপথালিনের এই জায়গাতে CO2H আনতে পারো। তার মানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে হ্যালোফর্ম রিঅ্যাকশনে কোন জায়গাতে কিটোমিথাইল গ্রুপ মানে COCH3 বা অ্যাসিটাইলিক গ্রুপকে ঢুকিয়ে নিয়ে তাকে হ্যালোফর্ম রিঅ্যাকশন করে আমরা উল্টো ভাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে আনতে পারি। তাহলে এখানে একই রকম ভাবে CH3 COCl আর AlCl3 দিয়ে আমরা কি করতে পারি না, আমরা এইখানে COCH3 ওটার উপরে হ্যালোফর্ম বিক্রিয়া করলে আমরা এইখানে CO2H গ্রুপটা আনতে পারি। আচ্ছা বেশ, আরেকটা মাইলস্টোন एग्जांपल দেখ হ্যালোফর্ম রিঅ্যাকশনের, এটা
পরীক্ষাতে খুব দেয় এই মলিকুলটা, স্ট্রাকচারটা একটু মুখস্থ রাখতে হবে। এই 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 মলিকুলটা, এই মলিকুলের নাম হচ্ছে ডিমিডোন। ডিমিডোন, এই মলিকুলের নাম হচ্ছে ডিমিডোন, নাম হচ্ছে কি এইটা। এইটা দেখ এটা 1,3 ডাইকার্বনিল, কোথাও কিন্তু কিটোমিথাইল নেই, কিন্তু স্টিল এই মলিকুলটা হ্যালোফর্ম রিঅ্যাকশন করে। KOCl দেওয়া হলো, কি হবে এই 1,3 ডাইকার্বনিলের এখানে যে দুটো হাইড্রোজেন আছে তারাই সব থেকে বেশি অ্যাসিডিক। তাহলে মেকানিজম করলে কি হবে, তাহলে এই ডবল বন্ড এখানে কি আসবে মাইনাস চার্জ, আর এটা কি হবে ClOH, এই মাইনাসটা Cl অ্যাটাক করলো, OH বেরিয়ে গেল। তাহলে এই মেথডে পর 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 করলে আমরা একটা সময় এই রকমই একটা জায়গাতে আসতে পারি, এইখানে Cl, এই Cl আসতে পারি। এবারে দেখ এই কন্ডিশনে OH মাইনাস যদি অ্যাটাক করে যে কোনো একটা কার্বনিলে, তাহলে এই বন্ডটা খুলে যায়। এই বন্ডটা যেই খুলে গেল তাহলে কি আসবে, এটা কি হবে C ডবল বন্ড OH, কিন্তু কি 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 লিখবো C ডবল বন্ড O মাইনাস, কেন না অ্যালকালি কন্ডিশনে অ্যাসিড হতে পারে না। C ডবল বন্ড O C মাইনাস ClCl। আমরা আগে পড়েছি দেখ অ্যাট লিস্ট 3টে হ্যালোজেন দরকার ছিল CCl3 মাইনাস লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাওয়ার জন্য। এখানে দুটো হ্যালোজেন থাকার সত্ত্বেও এই বন্ডটা ভাঙলো, তার কি কারণ না দুটো হ্যালোজেন আছে, এখানে CO আছে, ফলে এই মাইনাস চার্জটা হাইলি কি হবে স্টেবিলিটি পাবে, সেই জন্যই এইটা ভেঙে যাচ্ছে। এবারে দেখ এই মলিকুলটা ফার্দার এখানে কি হবে আবার একটা ক্লোরিন ঢুকে যায় COCCl3, আর এটা C ডবল বন্ডেড O মাইনাস, আবার OH মাইনাস এই অ্যাটাক করলো CCl3 মাইনাসটা বেরিয়ে গেল। তাহলে কি আমরা পাচ্ছি এই C ডবল বন্ড O মাইনাস C ডবল বন্ড O মাইনাস প্লাস HCCl3 ক্লোরোফর্ম পাচ্ছি, এবং এই অ্যাসিডটা পাচ্ছি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটাকে অ্যাসিড যেই দেবো এটা কি হবে এই CO2H CO2H, এই মলিকুলের কি নাম হবে, এই মলিকুলটার দেখ নাম 1 2 3 4 5, 5 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তার কি নাম, তার নাম হয় গ্লুটারিক অ্যাসিড। একটু খেয়াল করে দেখ, তাহলে 3 পজিশনে কি আছে দুটো মিথাইল, তাহলে কি নাম হবে 3,3 ডাইমিথাইল গ্লুটারিক অ্যাসিড, 3,3 ডাইমিথাইল গ্লুটারিক অ্যাসিড। এইভাবে নামগুলো কিন্তু স্মরণ রাখতে হবে। এর পরের একটা एग्जांपल দেখ, এইভাবে আমরা যদি বলি যে হ্যালোফর্ম রিঅ্যাকশনের एग्जांपल দেখ, এই মলিকুলটার নাম অলরেডি আমরা জানি, এর নাম হচ্ছে মেসিটিলিন। মেসিটিলিন কি করে পাওয়া যায় না আমরা জানি অ্যাসিটোনকে ডাইলিউট H2SO4 ডিস্টিল করলে অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডোল কনডেনসেশন করে 3টে অ্যাসিটোন মিলে কি হয় মেসিটিলিন। মেসিটিলিনের উপরে যদি ফিডেলক্যাট অ্যাসাইলেশন করা হয় তাহলে যে কোনো একটা পজিশনে কে ঢুকবে COCH3, এই কে ঢুকে গেল COCH3, 3টে পজিশনে ইকুইভ্যালেন্ট, একটা ঢুকে গেল COCH3। এর উপরে মনে কর আমরা Br2NaOH দিচ্ছি, মানে হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে যাচ্ছি। তাহলে কি হবে, যে কাণ্ডটি ঘটবে সেইটা হচ্ছে গিয়ে এইটা, প্রথমে বেস ক্যাটালাইজড হয়ে এটা কি হবে CBr3, এবারে OH মাইনাস অ্যাটাক করতে যাবে, যেই যাবে এই যে দুটো মিথাইল স্টেরিক্যালি বাধা দেবে, ফলে এ আর রিঅ্যাকশন করবে না। তাহলে এখানে হ্যালোফর্ম রিঅ্যাকশনটা হবে না, অলদো দিস মলিকুল কন্টেন কিটোমিথাইল গ্রুপ, এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে না। তার কারণ হচ্ছে এটা
OH মাইনাস এইখানে অ্যাটাক করতে গেলে এই দুটো অর্থমিথাইল স্টেরিক্যালি বাধা দেবে, দুটো অর্থমিথাইল স্টেরিক্যালি বাধা দেবে। তাহলে ওই মলিকুলটা যদি না করে তাহলে এও করবে না। মনে কর এই COCH3 আছে, এই মলিকুলও করবে না। এখানে মিথাইল থাক আর না থাক ওটা ইমমেটেরিয়াল, কিছুই যায় আসে না। বেশ, এবারে এই কনসেপ্ট একটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে? যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে সেইটা হচ্ছে গিয়ে এই যে আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশনের বেস ক্যাটালাইজড হ্যালোফর্ম রিঅ্যাকশনের কথাটা আমরা বলছি। বেস ক্যাটালাইজড হ্যালোফর্ম রিঅ্যাকশন, মনে কর অ্যাসিটোন CH3COCH3, খুব ভালোভাবে শোন। মনে কর অ্যাসিটোনের 10টা মলিকুল নিয়েছি, 10টা মলিকুল নিয়েছি অ্যাসিটোনের। এর সাথে ব্রোমিন নিয়েছি 10টা মলিকুল, 10 না করে এটাকে করি 9, ব্রোমিনও নিয়েছি 9টা মলিকুল, 9টা মলিকুল আর অ্যালকালি নিয়েছি। কি হবে? কি ঘটনাটি ঘটবে? কনসেপ্টটা কি অসাধারণ দেখ। তাহলে অ্যাসিটোনকে প্রথমে কি তৈরি হবে? CH3COCH2-, মানে ধর যদি এখান থেকে শুরু করি, প্রথমে একটা মলিকুল, একটা, ভাষাটা খেয়াল কর, একটা মলিকুল রিঅ্যাকশন করে এরকম করে একটা 101 মলিকুল এই রিঅ্যাকশন করে প্রথমে 01 মলিকুল অফ কার্বনাইল বা করেসপন্ডিং এনোলেটটা তৈরি করলো। এ একটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে? CH3COCH2-Br, এই মনোব্রোমো অ্যাসিটোন তৈরি করলো একটা। নাও দ্য কোশ্চেন কামস, মোট 9টা মলিকুল নিয়েছি, 9টা ব্রোমিন নিয়েছি, তাহলে রিঅ্যাকশনে অ্যাসিটোন কটা মলিকুল পড়ে আছে? 8টা। ব্রোমিন কটা মলিকুল পড়ে আছে? আর 8টা। পরের যে রিঅ্যাকশনটা সেটা কোথায় হবে? মানে আবার অ্যাসিটোনের পরের মলিকুলটা এই রিঅ্যাকশনটা করতে থাকবে, নাকি এই মলিকুলটা সেকেন্ড ব্রোমিনেশনের দিকে যাবে? উত্তরটা হচ্ছে প্রথম 1 নম্বর অ্যাসিটোন মলিকুল যে রিঅ্যাকশন করে মনোব্রোমো অ্যাসিটোনটা তৈরি করলো 01, মানে একটা মলিকুল, তখন এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়ে গেল। তাহলে এখন কম্পিটিশন কার মধ্যে? শুধু অ্যাসিটোনের সঙ্গে এই মলিকুলটার কম্পিটিশন, যে এর পরে সেকেন্ড সাইকেলে শুধু অ্যাসিটোন কার্বনাইল করে আবার ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করবে, নাকি এই মলিকুলটা কার্বনাইল তৈরি করে ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করবে? উত্তর হচ্ছে এই মলিকুলটা, কারণ অ্যাসিটোনের H এর অ্যাসিডিটি থেকে এর অ্যাসিডিটিটা বেশি। তাহলে আমরা রিঅ্যাকশনের মেকানিজম জানি, তাহলে ও কি করবে? আবার রিঅ্যাকশন করলো, করে CH-Br2 তৈরি করবে। তার মানে রিঅ্যাকশনে দুটো ব্রোমিন কনজিউমড হয়ে গেল। এখন ব্রোমিন কটা আছে? 7টা। এবারে বল, যেই এটা তৈরি হয়ে গেল এ আরো বেশি অ্যাসিডিক, তাহলে রিঅ্যাকশনটা আবার অ্যাসিডও করবে না, আবার এ এখানে থামবে না, ও আবার ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে CBr3 তৈরি করবে। তার মানে কোশ্চেনটা হলো যে অ্যালকালি কন্ডিশনে ব্রোমিন দিলে you cannot stop the reaction at monobromo or dibromo, it will go to tribromo and then the reaction will stop. তাহলে 1 মোল অ্যাসিটোন, 1 মোল ব্রোমিন, 2 মোল ব্রোমিন, 3 মোল ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে এই মলিকুলটা তৈরি করলো। এবারে কি হবে? আর কোনো পথ নেই,
আবার অ্যাসিটোনের সেকেন্ড মলিকুল বিক্রিয়াটা শুরু করলো, আবার অ্যাসিটোনের সেকেন্ড মলিকুল বিক্রিয়াটা শুরু করলো। তার মানে আবার একটা মলিকুল অ্যাসিটোন 3 মলিকুল অফ ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে এইটা তৈরি করবে। তাহলে তাহলে দুটো অ্যাসিটোন বিক্রিয়া করা মানে 6টা ব্রোমিন কনজিউমড হয়ে গেল। আবার একটা অ্যাসিটোন বিক্রিয়া শুরু করবে, সে এখানে আসবে, তাহলে কি হয়ে গেল না 3 3 6 3 9 মলিকুল অফ ব্রোমিন, মানে টোটাল ব্রোমিনটা আমার কনজিউমড হয়ে গেল। তার মানে এটা কত হলো 3 মলিকুল। এবারে বেস অ্যাটাক করবে, এটা বেরোবে, কি তৈরি হবে CH3 C ডবল বন্ড OH আলটিমেটলি আর CH3। তাহলে মজাটা হচ্ছে কনসেপ্ট যদি এইটা হয়, আমরা মলিকুল নিয়ে এক্সাম্পলটা করলাম, যদি এটাকে আমরা আবার এরকম করে বোঝাই যে তাহলে কি দাঁড়ালো না অ্যাসিটোন 9টা নিয়েছিলাম, ব্রোমিন 9টা নিয়েছিলাম, অ্যালকালি ছিল, কি তৈরি হবে না এই মলিকুলটা CBr3 কটা তৈরি হবে 3টা মলিকুল। কারণ কি এটা 3টে মলিকুল তৈরি হওয়া মানেই 9টা ব্রোমিন মলিকুল কনজিউম হয়ে গেল, আর কোনো ব্রোমিন নেই। তাহলে বাকি কি পড়ে থাকবে আনরিঅ্যাক্টেড অ্যাসিটোন, কটা 6টা। এবারে এর উপরে বেস অ্যাটাক করলে কি পাবি আলটিমেটলি 3 মলিকুল অ্যাসিটিক অ্যাসিড আর 3 মলিকুল ব্রোমোফর্ম। এই হচ্ছে গিয়ে সোজা গোদা বাংলার অঙ্কের হিসেব। তাহলে এখন যদি আমি বলি, যদি আমি মোল কনসেপ্টে যাই, আমাকে এখন যদি বলে যে 1 মোল অ্যাসিটোন আর ব্রোমিন নিয়েছি 1 মোল OH মাইনাস দিয়েছি, তাহলে কি তৈরি হবে? তাহলে চিন্তা কর, পার 1 মোল অ্যাসিটোনের জন্য ব্রোমিন লাগবে কত 3 মোল। তাহলে আমি বলতে পারি 1 মোল ব্রোমিন পুরো রিঅ্যাকশন করবে সে কত মোলের সঙ্গে না 1/3 মোল অ্যাসিটোনের সঙ্গে। তাহলে এটা 1 মোল এটা 1 মোল মেশালে কি হবে এন্টায়ার ব্রোমিন কিন্তু রিঅ্যাকশনটা করবে। তার মানে CH3CO CBr3 কত তৈরি হবে 1/3 মোল, আর 2/3 মোল অ্যাসিটোন আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে, আনরিঅ্যাক্টেড। তাহলে এটা যদি 1/3 মোল তৈরি হয়, তাহলে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে 1/3 মোল, আর CHBr3 তৈরি হবে 1/3 মোল। এই কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবি। ব্রোমিনের সাপেক্ষে ব্রোমিন যত মোল আছে তার 1/3 মোল অ্যাসিটোন বিক্রিয়া করবে, বাকি অ্যাসিটোনটা আনরিঅ্যাক্টেড থাকবে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে কিন্তু এইটা, মানে পার 1 মোল অ্যাসিটোনের জন্য 3 মোল করে আমার ব্রোমিন কিন্তু লাগবে। এই কথাটাই হচ্ছে কি আমাদের বুঝতে হবে। বেশ, তাহলে আমরা এবারে এই রিঅ্যাকশনটা নিয়ে আরেকটু ফার্দার যদি কথাবার্তা আমরা বলি, যে এই রিঅ্যাকশনের রেট মানে হ্যালোফর্ম রিঅ্যাকশনের রেট ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ X2, মানে X2 এর উপরে ডিপেন্ড করে না। কার উপরে করে ডিপেন্ড না আরডিএসটা হচ্ছে ওই এনোলেট তৈরিটাই হচ্ছে আরডিএস, মানে আর সিও CH3 OH মাইনাস কি তৈরি হয় আর সি ডবল বন্ড CH2O মাইনাস। তাহলে রিঅ্যাকশনের রেট কি হবে রেট কনস্ট্যান্ট ইনটু সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, যেহেতু এই স্টেপটাই আরডিএস। এই কথাটা আমাদের বুঝতে হবে। তাহলে যদি তাই হয়, তাহলে বেস ক্যাটালাইজড হ্যালোজিনেশন সম্বন্ধে আমাদের আরো একটু পড়াশোনা করতে হবে। কি সেইটা না দেখ,
সেই একই কথা যেটা আমরা অ্যালডোলে পড়ে এসেছি, আমাদের যদি আনসিমেট্রিক্যাল কিটোন থাকে তাহলে দেন আমরা কি পড়ে এসেছি যে এইটা 2 ডিগ্রি কার্বন আয়ন আর এইটা হচ্ছে গিয়ে আমার 1 ডিগ্রি carbon ion. So reaction goes via the formation of more stable carbon ion. ফলে এদিকেই হ্যালোজিনেশনটা হবে আর CH2 CO CH2 Br আস্তে আস্তে যেই একটা ঢুকে যাবে বেস ক্যাটালাইজড হ্যালোজিনেশনে আমরা অলরেডি বুঝে ফেললাম যে মনো হ্যালোজিনেশনে কখনোই রিঅ্যাকশনটা থামবে না, ইট উইল গো টু হোয়াট না, ইট উইল গো টু বেসিক্যালি আর CH2CO CBr3 এইখানে যাবেই যাবে। মেন নিজের বক্তব্য কিন্তু হচ্ছে গিয়ে এইবারে তাহলে এটা গেল কোনো কার্বনিলকে আমরা যদি বেস ক্যাটালাইজড হ্যালোজিনেশন করি তার মেকানিজম হচ্ছে এইটা। হ্যালোজিনেশন অ্যাসিড ক্যাটালাইজড হতে পারে। আমরা কিন্তু এখন আর হ্যালোফর্ম রিঅ্যাকশনের কথা বলছি না, আমরা এখন সিম্পলি কি ডিসকাশন করছি না কার্বনিলের হ্যালোজিনেশন অ্যাসিড ক্যাটালাইজড আর বেস ক্যাটালাইজড। অ্যাসিড ক্যাটালাইজড যদি যেমন হ্যালোজিনেশন করি সেই অ্যালডোলের মতোই দ্য রিঅ্যাকশন উইল গো ভায়া দ্য ফরমেশন অফ মোর স্টেবল ইনল। তখন এই দিকে মোর স্টেবল ইনলটা তৈরি হবে এবং এই ইনলটা এক্স এর সাথে অ্যাটাক করে এদিকে এক্স ঢুকবে এই COCH3। লাস্ট আজকে যে কথাটা বলবো এই বেস ক্যাটালাইজড হ্যালোজিনেশন আর অ্যাসিড ক্যাটালাইজড হ্যালোজিনেশনটা শুধু রিজিও সিলেক্টিভ নয়, মানে বেস ক্যাটালাইজডটা মিথাইলের দিকে হচ্ছে, অ্যাসিড ক্যাটালাইজডটা মোর সাবস্টিটিউটের দিকে হচ্ছে, শুধু তাই নয় আরো যেটা মেজর পার্থক্য যে বেস ক্যাটালাইজড হ্যালোজিনেশন একদম 3টে হাইড্রোজেনকে সরিয়ে CBr3 তে গিয়েই থামে, কিন্তু অ্যাসিড ক্যাটালাইজড হ্যালোজিনেশনে মনো হ্যালোজিনেশনেই গিয়ে থামে। মানে এখানে একটা এক্স ঢুকে এখানে যতগুলো আলফা হাইড্রোজেন ততগুলো এক্স ঢুকবে, এখানে যতগুলো আলফা হাইড্রোজেন যা থাকুক না কেন অনলি ওয়ান হ্যালোজিনেশন হবে, মানে মনো হ্যালোজিনেশনই হবে। এই পার্থক্যটা আছে, আমরা এইখান থেকে পরের দিন অ্যাকচুয়ালি শুরু করব।